নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প বাবা, মা, আমি এবং পরমা, বুদ্ধদেব গুহর লেখা। মিনিটা ঘুমিয়ে পড়েছে। বড় অবেলাতে ঘুম হলো। খাওয়া দাওয়ার পর ছুটির দিনে বাড়ির সামনের ফাঁকা জমিটুকুতে বসি একটু। এখনো গরম পড়েনি। বসন্ত এখন। চারপাশে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ লালে লাল হয়ে আছে। সারা দুপুরে এবং রাতভর কোকিল ডাকে। বইটইও এখানে বিশেষ পায় না। রবিবারে আনন্দবাজারে রবিবাসরীয় বিভাগের লেখাগুলো খুঁটিয়ে পড়ি। অফিস থেকে শনিবারে আসার সময় দেশটা নিয়ে আসি। শনি রবিবারে পড়ে আবার সোমবারে ফেরত নিয়ে যায় অফিসে। দূরে ছিন্নমস্তার মন্দির, রাঠির বাগানের দিকে ঝুপড়ি ঝুপড়ি গাছগুলো চোখে পড়ে। লালবাঁধের জল চিকচিক করে দুপুরে রোদে। তার পাশে বনবিভাগের উইক্যালিপটাস প্ল্যান্টেশন। ভারী সুন্দর দেখায় ওদিকটা। কোনো কোনো রবিবার পরমার মিনিকে নিয়ে হাঁটতেও যায় ওদিকে। অবশ্য এখানে আমাদের সকলেরই প্রচুর হাঁটাহাঁটি হয়। সকালে বাজার যাওয়া আসায় তো প্রায় মাইল 3। ফিরে মিনিকে স্কুলে পৌঁছে দিয়ে সে চান করে খেয়ে নিয়ে অফিসে যায়। পরমা স্কুল থেকে নিয়ে আসে মিনিকে। হেঁটে যায়, হেঁটে আসে। সাইকেল রিক্সা নিয়েও যেতে আসতে পারত, কিন্তু তাতে রোজ 1 টাকা করে খরচ। আমার আয়ে এত বড় বিলাসিতা পোষায় না। তাও তো এখন গরম পড়েনি। গরম ও বর্ষার দিনে পরমার মিনির দুর্যোগের অ্যাক্সেস হবে, কিন্তু করার কিছুই নেই। হঠাৎ পরমা একটা পান হাতে করে এসে বলল, খাবে নাকি? হঠাৎ পান? বললাম আমি। পরমা বিরক্ত গলায় বলল, অত জেরায়ের উত্তর দিতে পারবো না। খেলে খাও। পরমা বলল, না। তারপর বলল, সময় মতো বাস স্ট্যান্ডে যেও কিন্তু। বাস স্ট্যান্ডে কেন? আমি শুধালাম। তারপর বললাম, রবিদা বৌদি তো গাড়িতেই আসবেন লিখেছেন। পরমা বিরক্তির স্বরে বলল, লিখেছেন, কিন্তু যদি বাসে এসে পড়েন? বাহ, তা কেন করবেন? আমি বললাম। পরমা বলল, অত তর্ক করো না। তারপরই বলল, আমার দাদা বৌদি তো, তোমার গা থাকবে কেন? তোমার বাড়ির কেউ হলে তো সকাল থেকে কতবার বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ খবর করে আসতে। আমি এবার বিরক্ত হয়ে বললাম, তা হয়তো করতাম, কারণ আমার আত্মীয় স্বজনদের তো গাড়িতে করে আসার কথা থাকতো না। পরমা চলে গেল। বলে গেল, ইচ্ছে হলে যেও, নইলে যেও না। আমার আর কিছু বলার নেই। পরমা কারোর সঙ্গে মানিয়ে থাকতে পারলে না বলেই তো কলকাতা ছেড়ে বিষ্ণুপুরে আসতে হয়েছিল। আমাদের বসু পরিবার তন্ত্রে আমার স্থানটা সব দিক দিয়ে এত নিচুতে ছিল যে ওই ব্যাপারে অশান্তি পাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। বন্ধু বান্ধবরা বলতো, জয়েন্ট ফ্যামিলির দিন চলে গেছে। শুনতাম, কিন্তু যার একা থাকার সামর্থ্য নেই, তার সকলের সঙ্গে না থেকে উপায় বা কি? একসঙ্গে থাকতে হলে শান্তিপূর্ণ সহাবস্থানই একমাত্র উপায়। বিষ্ণুপুরে প্রথম এসে কদিন খুবই কষ্ট হয়েছিল আমার। পুতুল খেলার দিন থেকে প্রত্যেক মেয়ে মনে মনে একটি নিজস্ব সংসার চায়, যেখানে সেই সাম্রাজ্ঞী। সেই সাম্রাজ্য যতই সামান্য ও দারিদ্র্যময় হোক না কেন, তার স্বাদই আলাদা। অন্তত আমার স্ত্রী এবং অন্যান্য পরিচিতা ও আত্মীয়াদের দেখে আমার এই কথাই বারবার মনে হয়েছে। আমি সাধারণ, অতি সাধারণ সরকারি চাকুরে। কলকাতার বাড়িতে মা বাবা, নিঃসন্তান কাকা কাকিমা, 2 দাদা। সকলেরও আমার রোজগারে মিলেমিশে রীতিমতো সচ্ছলভাবে দিন কেটেছে। কিন্তু সচ্ছলতায় সংসারের একমাত্র কাম্য বস্তু নয়, বিশেষত পরমাদের মতো মেয়েদের কাছে। সিনেমা দেখতে যাওয়া নিয়ে, পুজোর খরচ নিয়ে, মায়ের ঠাকুর ঘরে বাতি দেওয়া নিয়ে, ছোট বোনের বাচ্চা হওয়ার সময় বোন ভগ্নিপতির আমাদের অপরিসর বাড়িতে দীর্ঘদিন থাকা নিয়ে অনেকই অশান্তি।
মধ্যবিত্ত পরিবারে পারিবারিক রাজনীতির অনেক স্রোত, উল্টো স্রোত, সব মিলেমিশে এবং বিশেষ করে কাকার গর্ব ও কাকিমার দেমাগ নিয়ে পরমার মনের মধ্যে চাপা অসন্তোষ ও টেনশন ক্রমশই এমনভাবে পুঞ্জীভূত হয়ে উঠেছিল যে বদলির অর্ডারটা আসায় হাতে যেন চাঁদই পেয়েছিলাম আমরা। পরমাই প্রথম আলাদা সংসার পেল বিষ্ণুপুরে এসে। আমাদের একমাত্র মেয়ে মিনিকে নিয়ে আমাদের দু ঘরের 2.5 জনের সংসার পেয়ে সত্যি খুশি হয়েছিল পরমা। অফিস যাওয়ার আগে যখন থলে হাতে বাজারে যেতাম, পরমা তাড়াতাড়ি চা করে দিয়ে বলতো, আজ একটু সজনে খাড়া এনো, সঙ্গে 1 ফালি কুমড়ো আর কুচো মাছ পেলেও এনো। ওর ছেলে মানুষ স্টোভের আঁচে লাল মুখে এসব গিন্নিবান্নি কথা শুনে অবাক লাগতো আমার। এখানে কুচো মাছ বড় একটা পাওয়া যায় না, বেশি ছোট পোনা, কিন্তু টাটকা। যা মাইনে পায় তাতে রোজ মাছ খাওয়া অসম্ভব। কিন্তু পরমার গিন্নিপোনাতে ধোকার বা ছানার ডালনা, ধনেপাতা দিয়ে লাউ বড়ির তরকারি, চরু নারকোল ভাত, এসব নতুন নতুন নিরামিষ পদ খেয়ে মাছের শোকটায় ভুলতেই বসেছিলাম। কলকাতার এজমালি সংসার ছেড়ে এসে নিজের সংসার পাততে মায়ের হাতে রান্নার কথা বড় মনে পড়ত। পরমা একে একে তাদের বাড়ির সমস্ত স্পেশালিটি রেঁধে এবং খাইয়ে আমাকে দত্তবাড়ির রন্ধন ঐতিহ্যে বিশ্বাসী করে তুলল। বোসবাড়ির রান্নার স্বাদ প্রায় ভুলেই যেতে বসেছি এখন আমি। মাঝে মাঝে আমার মন কেমন করত। মায়ের পেটে একটা টিউমার আছে, এক্সরে করার কথা ছিল, হলো কিনা কে জানে। দাদারা যেহেতু কৃতি, এসব কাজ ছিল আমার। দাদাদের সময়ই হতো না মাকে নিয়ে ডাক্তারখানায় বা হাসপাতালে যাওয়ার। বড়দা অফিস থেকে গাড়ি পেত, কিন্তু এসব ব্যক্তিগত কাজে সেই গাড়ি ব্যবহার করতে বড়দা সততায় বাধ্য। অথচ শালাশালিদের নিয়ে সেই গাড়ি চড়ে পিকনিকে বা মেসেঞ্জরে যেতে সেই সততা বিঘ্নিত হতো না। বাবার ব্লাড সুগারটা খুব বেড়েছিল। আসার আগে দেখে এসেছিলাম খাওয়ার পরে রক্ত নিয়ে 220। গুড় খেতে খুব ভালোবাসেন বাবা, মার কথা কানেই নেন না। এখনো গুড় খেয়ে যাচ্ছেন কিনা তা দেখবার লোক কেউ নেই, এ কথা ভেবেও চিন্তা হতো। নিজের পরিবার ছেড়ে এসে প্রায়ই মনে হতো যে সুখ আর আরাম বোধ হয় এক নয়। আরও মনে হতো যে আমরা যত ইংরেজি শিখে থাকি না কেন, স্বতন্ত্র সংসারে বিশ্বাস করি না কেন, আমাদের অস্তিত্ব যৌথ পরিবারের অনেকই গভীরে প্রতীত আছে। নিজের সংসারে সব সুখ স্বাধীনতা দিয়েও বোধ হয় সেই দুঃখ মিশ্রিত আনন্দ সমান হয় না নিক্তি। কিন্তু কিছুই বলতে পারতাম না মুখে। পরমার খুশি সুখোজ্জ্বল মুখের দিকে চেয়ে মিনিটা তার দাদু দিদাকে বড় মিস করত। বাবা প্রত্যেক দিন ও যতদিন না স্কুলে ভর্তি হয় ওকে নিয়ে সকালে বসতেন। বাবাই ওকে অক্ষর পরিচয় করান, ইংরেজি ও বাংলা, অঙ্ক করাও শেখান তিনি। সে যুগের প্রেসিডেন্সির অঙ্কে ছাত্র ছিলেন বাবা। মা ভক্ত প্রহ্লাদের কথা বলতেন মিনিকে, ঠাকুমা ঝুলি থেকে গল্প পড়ে শোনাতেন, কখনো বা অবন ঠাকুরের রাজকাহিনী, রবি ঠাকুরের শিশু ভোলানাথ। বর্ষা রাতে রান্নাঘর থেকে ভেসে আসা খিচুড়ির ফোড়নের গন্ধ, কাকার সিগারেটে ধোঁয়ার উগ্র গন্ধ, চান করে আসা পরমার গায়ে সাবানের মিষ্টি গন্ধের সঙ্গে কড়কড়ে করে আলু ভাজা ও শুকনো লঙ্কা ভাজা নাক সুড়সুড় করা গন্ধের মধ্যে আমার ঘরের ইজি চেয়ারে বসে খবরের কাগজ পড়তে পড়তে আমাদের সেই যৌথ পরিবারের যৌথ গন্ধগুলো আমার সমস্ত মস্তিষ্কের মধ্যে সেঁধিয়ে যেত, সেঁধিয়ে থাকত। মিনি যখন আরও ছোট ছিল, একদিন সন্ধ্যাবেলা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছিল। আজও মনে আছে, দাদা অফিস থেকে ফিরছিলেন তখন, দারুণ ইস্ত্রি করা একটা দামি বাদামি রঙা স্যুট পরে। দাদা দৌড়ে এসে ছাদের ফুলের টবের জন্য শুকোতে দেওয়া গোবর মাখা জুতো সুতো মিনিকে বুকে তুলে নিয়েছিলেন ভয়ার্থ চিৎকার করে। আমি সিঁড়ির মুখে দৌড়ে গিয়ে দেখেছিলাম বাবা মা কাকা কাকিমা দাদা বৌদিরা সকলেই ভিড় করে আছেন।
কাকা পায়জামার হাতকাটা গেঞ্জি পরে বারান্দায় লম্বা হাতলওয়ালা এজি চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন। ওই অবস্থাতে মিনিকে দাদার কোল থেকে ছিনিয়ে নিয়ে ট্যাক্সি করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলেন। কাকার সঙ্গে মেজদাও পরমা গেছিল। তখন সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হঠাৎই মনে হয়েছিল যে আমার মাত্র 5,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স থাকলেও আসলে আমার এবং আমার স্ত্রী ও কন্যার জীবন দারুণভাবে সুরক্ষিত। সে রাতে একা ঘরে বসে বড় অপরাগ মনে হয়েছিল নিজেকে। আমাদের বাসস্থানের মালিক যে কাকাকে দাম্ভিক, যে বড়দাকে হৃদয়হীন চালিয়াত, যে মেজদাকে স্বার্থপর বলে বিশ্বাস করতে আরম্ভ করেছিলাম, তাদেরও চরিত্রে যে অন্য বহু দিক আছে, কোনো মানুষকেই যে আমরা প্রাত্যহিকতার বিচারে সঠিক বিচার করতে পারি না। একথা ভেবেই বারবার নিজেকে একদিকে কৃতজ্ঞ, অন্যদিকে ছোট বলে মনে হয়েছিল। ভেবেছিলাম বড়দা ছোট ছেলে তমু, যে মিনির বয়সী, সে সিঁড়িতে পড়ে গেলে আমি কি করতে পারতাম? আমি কি আমার অফিস যাওয়া সবচেয়ে দামি পোশাকে গোবর লাগা জুতো শুধু তমুকে কোলে তুলতাম? তমুর জন্যে কি রাতে কি ওষুধ ইঞ্জেকশন করে 100 টাকা খরচ করে ফেলতে পারতাম? তারপরে মনে হয়েছিল যে না, তা পারতাম না সত্যি, কিন্তু আমি সারা রাত জেগে তমুকে সেবা করতে পারতাম। আমার শরীর দিয়ে সামর্থ্যের অভাব পূরণ করতাম। আমি প্রমাণ করতাম অন্যভাবে যে আমি দাদার ছেলে তমুকে আমার মেয়ে মিনির চেয়ে একটুও কম ভালোবাসি না। কিন্তু যাকে এসব কথা। পরমার মামাতো দাদা বৌদি আসবেন আজ আমাদের এখানে বেড়াতে। আজ মাসের 25 তারিখ। কাল মানিব্যাগে দেখেছিলাম 30টি টাকা আছে। ওরা বড় লোক, ডাক্তার দুজনে, কলকাতায় নিজেদের গাড়ি বাড়ি আছে। পরমার নিজের দাদাদের সামর্থ্য ছিল না। ছোটবেলায় ওর বাবা মারা গেছিলেন। এই দাদাই পরমার বিয়ের সময় বেশি খরচ দিয়েছিলেন। সেই বাবদে পরমার কৃতজ্ঞতা তাদের প্রতি স্বাভাবিকই। আমি আজ বাজারে যাওয়ার সময় পরমা কিছু বলেনি, অন্যদিন ফর্দ করে দেয়। আজ বলেছিল হেসে, আমি কি বলবো, তোমার যা খুশি তাই এনো। বাজারে গিয়ে 20 টাকা খরচ হয়ে গেল তেল নিয়ে। কিন্তু বাড়ি ফিরে থলে উপর করে রান্নাঘরে বারান্দাতে ঢেলে দিলাম যখন, তখন পরমার মুখটা কালো হয়ে গেল। বেশি কিছু বলল না, শুধু বলল, অনেক বাজার করেছে দেখছি আজ। কিন্তু আমি পরিষ্কার বুঝলাম যে ওর দাদা বৌদির জন্য আমি আরও অনেক কিছু বাজার করব বলে ভেবেছিল। আমার বড় লজ্জা হয়েছিল, দুঃখ। একটা হাওয়া উঠেছে মাঠে, খোয়াইয়ের বনে বনে। কৃষ্ণচূড়া সবুজ পাতা ও লাল ফুলে ভরা ডালগুলো নৌকার পালের মতো ফুলে ফুলে দুলে দুলে উঠছে। খবরের কাগজটাকে একটু নাড়াচাড়া করে উঠে পড়লাম। বাস স্ট্যান্ডে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তবুও সময় মতো উঠলাম। ঘরে গিয়ে পায়জামার পর পাঞ্জাবিটা চাপিয়ে নিলাম। পরমা জানালার পাশে চেয়ারে বসে ইউক্যালিপটা বনের দিকে চেয়েছিল। কি যেন ভাবছিল। ওর চোখের দৃষ্টি বহু দূরে নিবদ্ধ ছিল, কেমন উদার দেখাচ্ছিল ওকে। হঠাৎ মুখ ফিরিয়ে বলল, অমন হাব হাতের মতো যাওয়ার দরকার কি? হাওয়াইন শার্ট প্যান্ট বের করে দিচ্ছি, পরে যাও। আমি কথা বললাম না, একবার ফিরে তাকালাম। পরমা বলল, চা খেয়ে যাও, 5 মিনিটে করে দিচ্ছি। আমি বললাম, না থাক, বাস স্ট্যান্ডেই খেয়ে নেব। পরমা বলল, তোমার মতো পয়সার অপচয় আর কেউ করে না। কত যেন বড় লোক, ভাব দেখলে হাসি পায়। আমার গা জ্বলে উঠল, আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে রইলাম। বাস প্রায় ঘন্টাখানে লেট করে এলো। অনেকক্ষণ পায়চারি করলাম। লাভের মধ্যে রাবারের চটির স্ট্যাপটাই ছিঁড়ে গেল। কাল সকালে বাজারে গিয়ে সারানো ছাড়া উপায় নেই। এক পায়ে চটি পরে হাঁটা যায় না। চটি জোড়া হাতে করে যখন সন্ধ্যের অন্ধকারে বাড়ি ফিরলাম, তখন দেখি বাড়ির সামনে একটি ঝকঝকে কালো ফিয়াট গাড়ি দাঁড়িয়ে আছে। কে একজন গাড়িতে বসে আছে, ড্রাইভার হবে বোধহয়।
ভিতরে ঢুকতেই বৌদি বললেন, কি হে জয়ন্ত, আমরা তো লিখিয়েছিলাম যে গাড়িতে আসবো। পরমা বলল, বাস কখন এসে গেছে। আমার উপর রাগ দেখাবার জন্য বেরিয়ে টেরিয়ে ফিরলেন। তারপর ওর বৌদি থেকে ফিরে বলল, তোমরা তো আমারই দাদা বৌদি, ওর তো কেউ নও। রবিদা হঠাৎ আমার হাতে ধরা চটির দিকে চোখ পড়ায় বললেন, ও কি হাতে, ওটা কি? মিনি হাততালি দিয়ে বলল, এ মা, বাবা চটি হাতে হেঁটে এলো। পরমা চকিতে আমাকে দেখে নিয়ে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে না তো, চটিটা রেখে এসো। চটি রেখে আসতেই রবিদা বললেন, আর এক কাপ চা করে চা খাওয়া পরমা। পরমা চা করতে গেল ভিতরে। বৌদি বললেন, আমাদের সঙ্গে কিন্তু ড্রাইভার আছে, ও খাবে, বুঝলে জয়ন্ত, পরমাকে বলে দিও। পরমা ভিতর থেকে বলল, বলতে হবে না। পরমা চোখ আছে, আমি কি আর রাম সিংকে চিনি না? বৌদি বললেন, জয়ন্ত এখানে কেন এসেছি বলো তো? আমি বোকার মতো বললাম, পরমার সংসার দেখতে। বৌদি বললেন, তা তো বটেই, তবে সেটা আসল কারণ নয়। আসল কারণ বালুচরি শাড়ি নিয়ে যাবে তো দোকানে। আমি বললাম, নিয়ে যাব না কেন, কিন্তু তার তো শুনেছি অনেক দাম, 1000 টাকা 1500 টাকা এক একটা শাড়ি। রবিদা হাসলেন, বললেন, তোমার বৌদিও কি আর কম দামি হে? আমি হাসলাম, বললাম, তা তো বটেই। তারপর বললাম, থাকবেন কদিন? বৌদি বললেন, বেশি দিন থাকলে তোমার আপত্তি? আমি আবারও হাসলাম, বোকারা অকারণেই হাসে। বললাম, না না, কি যে বলেন। রবিদা বললেন, পরশু ভোরে ব্রেকফাস্ট খেয়েই চলে যাব। আমার আবার বিকেলে একটা অপারেশন আছে বেলভিউতে। খুব বড় মারওয়াড়ি ব্যবসাদারের একমাত্র মেয়ের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। কাজ কিছু নয়, কিন্তু ভালো মালকড়ি আছে, ফোকটে লাভ, বুঝলে না? ভালো ছাত্র না হলে ডাক্তার হওয়া যায় না জানতাম ডাক্তারদের প্রফেশন সবচেয়ে নোবেল প্রফেশন, কিন্তু রবিদার কথা শুনে হাবভাব দেখে বোঝা যায় না উনি লোহা ঢালাইওয়ালা না ডাক্তার। অবাক লাগলো। ওরা চাটা খেয়ে বললেন, এখানে আমার এক বন্ধুর ভাই আছেন, এসডিও, খুবই ঘনিষ্ঠ বন্ধু, যাই একবার দেখা করে আসি। গেলে অবশ্য বিপদ আছে, নাও ছাড়তে পারে, খাইয়ে তো ছাড়বেই, ওখানে রেখেও দিতে পারে। তারপর বললেন, তুমি যাবে নাকি সঙ্গে? আমি বললাম, না না, উনি কত বড় অফিসার, এসব ছোট জায়গায় আমাদের অনেক প্রোটোকল মেনে চলতে হয়। উনি যদি আমার কথা শুনে আমাকে দেখতে চান বা আলাপ করতে চান, সে অন্য কথা। আমার কাছ থেকে ডিরেকশন নিয়ে ওরা চলে গেলেন। ড্রাইভারে চা খাওয়া হয়ে গেলে ওরা চলে যেতেই পরমা বলল, তোমার মতো ছোট লোক দেখিনি, অমন করে কি অতিথিকে শুধোয় যে কদিন থাকবেন? কথাটা কি অন্যভাবে বলা যেত না? তোমার জন্য আমার মাথা কাটা যায় লজ্জায়। কি বললে তুমি খুশি হতে? বলতে পারতে যে বেশ কয়েকদিন থাকতে হবে, কিন্তু তাহলেই জানতে পেতে যে কদিন থাকবেন। তোমার মতো আমার বাড়ি তো শান্তিপুরে নয়, অত সুন্দর করে কথা বলতে শিখিনি। শেখনি তো অনেক কিছুই, কিন্তু শিখতে আপত্তি কি? আমি আর কিছু না বলে আবার বাইরে গিয়ে বসলাম অন্ধকারে। মিনি বারান্দা থেকে তোতা পাখির মতো বলল, বাবা অন্ধকারে বসো না, মা বলেছে বিছে কামড়াবে। পরমা এসে বলল, রাম সিং অনেক দিনের ড্রাইভার আমাদের, ওকে খাতির যত্ন না করলে হবে না। একটু পরই ভিতর থেকে আবার ফিরে এসে বলল, শুনছ, দাদা বৌদি আর আমি আমাদের ঘরেই শোবো। মিনিকে নিয়ে তুমি বারান্দার চৌকিতে শুয়ে মিনির ঘরের খাটটা রাম সিংকে ছেড়ে দাও। আমি বললাম, তাই হবে। রবিদা বৌদি প্রায় 11টায় ফিরলেন এসডিওর বাড়ি থেকে। পরমা রান্না বান্না সেরে ঘরে বসে বসে হাই তুলতে তুলতে মিনির পাশে শুয়ে পড়েছিল। ওরা আসতে আবার খাবার টাবার গরম করে সকলে মিলে খেতে বসা গেল। পরদিন প্রভিডেন্ট ফান্ড থেকে 200 টাকা ধার নিলাম।
সকালে বাজার করলাম পাশের বাড়ির মুখার্জিবাবুর কাছে কিছু ধার নিয়ে। সকালে বৌদি বলেছিলেন যে তোমার দাদার কোলেস্ট্রল বেড়েছে, লিন মিট ছাড়া কিছু খান না, পাঁঠার মাংস এনো না, কিন্তু চিকেন এনে জয়ন্ত। তারপর বললেন এখানে অ্যাসপ্যারাগাস পাওয়া যাবে, গেলে তোমার দাদাকে সঙ্গে একটু অ্যাসপ্যারাগাসের স্যুপ করে দেওয়া যেত। বড়মা বলল, কাকে কি বলছো বৌদি, ও এসবের নামই শোনেনি, তবে হ্যাঁ চিকেন আনবে আর মাছ। বৌদি বললেন, বড় রুই মাছ পেলে এনো, অনেকদিন মুড়ি ঘন্ট খায় না, কলকাতায় তো পার্টি ফাটি লেগেই আছে রোজই, আজ ককটেল কাল ডিনার, দেশি রান্না খেয়ে যে একটু স্যুপ করবো তারও উপায় নেই। বাজার সেরে কোনোক্রমে খেয়ে আমি অফিসে গেলাম। পরমা আমাকে বলল, তোমায় নিয়ে যেতে হবে না, আমরা আস্তে সুস্তে খেয়ে দিয়ে শাড়ির দোকানে যাব, আমি তো চিনি। বললাম মিনি স্কুল? পরমা বলল, মেয়ে আমার এমন কিছু এমএসসি পড়ছে না, সবে তো KG1, কদিন কামাই করলে কিছু হবে না। মামা মামি এসেছে, একেও নিয়ে যাব সঙ্গে। অফিস থেকে ফিরে দেখলাম পরমা গলদঘর্ম হয়ে রান্না করছে আর মিনিটা ভোর সন্ধ্যায় ঘুমাচ্ছি। আমি বললাম, চা খাওয়াতে পারো এক কাপ? পরমা বলল, মুখ হাত ধো, করে দিচ্ছি। পরমার গলার স্বরটা অন্যরকম শোনালো। পরক্ষণেই বলল, ঢের ঢের ছোট লোক দেখেছি, এমনটি দেখিনি, খালি বড় বড় কথা আর চালিয়াতি, চক্ষু লজ্জা বলেও কোনো ব্যাপার নেই। দেখেছ, লোক নেই জন নেই, নিজে রান্না করছি, নিজে বাসন মাজছি, একটু সাহায্য করতেও তো পারত বৌদি। মেয়েটাকে সঙ্গে নিয়ে গেল, একটা চকলেটও তো কিনে দিতে পারত। 3 বালুচরি শাড়ি কিনলো, জানো কত দাম বলো তো? 3টের দাম 2500 টাকা। আমি বুঝলাম কোথায় লেগেছে পরমার। ওই দোকানে আমার সঙ্গে গিয়ে বহুবারও শাড়ি নেড়ে চেড়ে দেখে এসেছে। ওর বহুদিনের শখ একটা লাল পাড় গড়দের শাড়ির, দাম প্রায় 150 মতো। আমার কাছে তাই অনেক। ঠিক করেছিলাম একজন জানাশোনা তাঁতির কাছ থেকে নিজে মাসে মাসে 20 টাকা করে শোধ করে দেব। যে মেয়ের পক্ষে 150 টাকার শাড়িও স্বপ্ন, তারই সামনে অন্য মেয়ে 2500 টাকার শাড়ি কিনলে তা কি সহ্য হয়? আমি কিছু বলার আগেই পরমা আবার বলল, এই যে বড় রুই মাছ আর চিকেন কিনলে, টাকা পেলে কোথায়? এত টাকা কোথায় লুকিয়ে রেখেছিলে? বললাম, পরমা তোমার মনটা বড় ছোট হয়ে গেছে। এই দাদাই না তোমার বিয়ে দিয়েছিলেন, এরা আসবেন বলেই না তুমি কতদিন ধরে অপেক্ষা করছিলে, আর আসতে না আসতে তুমি এত সব কথা বলছো। পরমা প্রায় কেঁদে ফেলল। বলল, তুমি বুঝবে না, আমার জন্যে আমার ভাবনা নেই, ভাবনা ছিল না, কিন্তু তুমি গরিব বলে ওরা তোমার কাছে বড় লোকই দেখাতে এসেছেন। SDOর বাড়িতে উঠলেই তো পারতেন। গরিবের বাড়ি উঠে যদি তাদের কোনো রকম কনসিডারেশন না থাকে, তাহলে কি বলতে পারি? বললাম, ওরকম করো না, ওরা তোমার কত আপন লোক, আমি তো আনন্দই পেলাম, আমি তো যা করছি হাসি মুখে, তুমি এতে অন্যরকম ভাবছো কেন? আমি যদি তোমাকে কিছু বলতাম তাহলে তুমি লজ্জা পেতে পারতে, আমি তো কিছুই বলিনি। তোমার এত আপনজনের জন্য আমি কিছু করতে পারছি বলে কত ভালো লাগছে আমার। 5 বছর বিয়ে হয়েছে, তোমার জন্যে বা তোমার আত্মীয় স্বজনের জন্য তো কিছুই করিনি, করতে পারিনি। এইবার যখন সুযোগ এলো তখন হাসি মুখে সুযোগের সদ্ব্যবহার করো। পরমা মুখ তুলে অনেকক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইল, চোখ বড় বড় করে। ওর মুখ দেখে মনে হলো ও আমাকে চেনে না। তারপর বলল, যাও শিগগিরই মুখ হাত ধুয়ে এসো, চা জল খাবার খেয়ে নাও। বাথরুম থেকে এসে চা জল খাবার খেতে খেতে আমি বললাম, ওরা কোথায় গেলেন? পরমা বলল, বাঁকুড়ায় পোড়ামাটির ঘোড়া কিনতে। তারপরই আমার সামনে এসে আমার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তুমি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার করেছো না? আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম, হ্যাঁ। ওর ডান হাতে খুন্তি ছিল, আমার নাকের সামনে খুন্তি নেড়ে বলল, কত?
বললাম 200। 200 বলে দীর্ঘশ্বাস ফেলল পরমা। ওর চোখের দৃষ্টি নরম হয়ে এলো। খুন্তিটাকে খাওয়ার টেবিলের উপর নামিয়ে রেখে আমার একেবারে কাছে এসে বলল, তোমার উপর বড় অত্যাচার হয়ে গেল গো। আমি খুব অবিচার করলাম তোমার উপর। আমার গলার কাছে কি যেন দলা পাখি এলো। আমি বললাম, ওরকম করে বলো না। ওটা তোমার কত আপনার জন, তোমার জন্যে যারা এত করেছেন তাদের জন্য আমি করব না? তা কি হয়? পরমা বলল, খুব খারাপ হলো। নিজের উপর খুবই অন্যায় করছো তুমি। রবিদা বৌদি চলে যাবার কদিন বাদেই অফিসে বাবার হাতে লেখা একটি পোস্টকার্ড পেলাম। বাবা লিখেছেন, রমেনের পীড়াপিড়িতে আমি ও তোমার মা এই মাসে 30 তারিখে বিষ্ণুপুর যাইতেছি। রমেন তার অফিসের গাড়ি বন্দোবস্ত করিয়া দিয়াছে। সেই গাড়ি আমাদের সহিতে থাকিবে। আমরা 3 দিনের জন্য যাইতেছি। সাক্ষাতে আর সমস্ত খবর দিব। আশা করি তুমি ও পরমা কুশলে আছো। মিনিকে আমার আদর জানাইও। বাবা মা আমার কাছে আসছেন, এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে? কিন্তু এ যে কত বেদনাদায়ক তা অযোগ্য ছেলে মাত্রই জানে। নিজের অযোগ্যতার কারণে বাবা মায়ের জন্যে যা করার, মন যা করলে খুশি হয়, তা না করার যে কি দুঃখ তা আমি সেই মুহূর্তে প্রথম অনুভব করলাম। যোগ্য হয়নি, হতে পারিনি বলে নিজেকে অভিসম্পাত দিলাম। পরমা গত 2 দিনের অক্লান্ত পরিশ্রমে বেশ অসুস্থই হয়ে পড়েছে। ওর একটা অ্যালার্জির মতো হয়, হাঁপানি টানের মতো ওঠে। সেইটা উঠেছে। পাচ্ছে আমার খরচ হয়, তাই কিছুতেই অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যায়নি। হোমিওপ্যাথের কাছ থেকে ওষুধ এনে খাচ্ছে। ঠিক এই সময়ে বাবা মা এবং বর্দার অফিসের ড্রাইভার। এই খবর আমি পরমাকে দিতে পারবো না। তার চেয়ে ওরা আসুন। যেন আচমকা এলেন। আমি মিথ্যে করে বলবো যে চিঠি পাইনি। সে রাতে পরমা খুবই কষ্ট পেল। আমি ওর বুকে পিঠে হাত বোলাতে গেছিলাম রাতে উঠে। আমাকে খুব বকল। বলল, কালকে তোমার অফিস নেই? আমার কি কাজ? 2.5 জনের জন্য একটু রান্না, আর সারাদিন তো বাড়িতেই শুয়ে থাকি। আমি ঠিক হয়ে যাব, তুমি ঘুমো তো দেখি গিয়ে। চলে যেতে যেতে মিনির ঘুমন্ত মুখে চোখ পড়ল আমার। মেয়েটার মুখের দিকে চাইলেই বড় কষ্ট হয়, বুকের মধ্যে মুচড়ে ওঠে। বড় কষ্ট দেওয়ার জন্যে ভুল করে ওকে আমরা পৃথিবীতে এনেছি। এতটুকু শিশু, ওর কি দোষ? আমার অযোগ্যতার জন্য ওকে ভালো খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, ভালো শিক্ষা দিতে পারবো না ভালো বিয়ে দিতেও। কিন্তু যোগ্যই হই বা অযোগ্যই হই, বাবা তো বাবাই। বড়লোক বা গরিবই হোক, সব বাবা মায়ের কাছে সন্তান তো সন্তানই। গরিব বাবা মায়ের বুকের মধ্যে চাপা কষ্ট যে কতখানি তা কি সন্তানরা কোনোদিনও জানতে পারবে, বুঝতে পারবে? তাদের বাবা মায়েরা তাদের যা দিয়েছিল তা কি মনে রেখে যা দিতে পারেনি সেই কথার ক্ষোভ ভুলে যাবে বড় হলে? ক্ষমা কি করবে মিনি আমাদের? অন্তরের বোধের দাম কি ও বুঝবে ভবিষ্যতে? এ কথা কি জানবে যে ওকে জাগতিক কষ্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ওর বাবা মা তাদের অক্ষমতার কারণে কত মানসিক কষ্ট পেয়েছে প্রতিটি ক্ষণ? বাবা মায়ের যেদিন আসার কথা সেদিন আমি ইচ্ছে করে দেরি করে বাড়ি ফিরলাম, কারণ জানতাম যে ওরা নিশ্চয়ই সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরোবেন এবং বিকেল নাগাদ পৌঁছে যাবেন। আজ আমার ভূমিকা অযোগ্য বাবার নয়, অযোগ্য ছেলের। অযোগ্য ছেলের বুকে সেই অযোগ্যতা গ্লানি যে কতখানি বাজে তাও কি বৃদ্ধ বাবা মা বোঝেন? হয়তো বোঝেন, কারণ তারাই তো যে জন্মদাতা। তারাও আমাকে না বুঝলে আর কে বুঝবেন? বাড়ির সামনে দূর থেকে একটা অ্যাম্বাসেডর গাড়ি দেখতে পেলাম। বাড়ির কাছাকাছি আসতেই হাসি, গল্প, হই হই শুনতে পেলাম। বাড়ি ঢুকে অবাক হওয়ার ভান করে বললাম, এ কি তোমরা? বাবা বললেন, চিঠি পাসনি? মিথ্যে কথা বললাম। কিসের চিঠি? বাবা বললেন, না, এ দেশের কিচ্ছু হবে না। কলকাতা থেকে বিষ্ণুপুর আসতে চিঠির সময় হলো না।
তেলাপোকা হেঁটে এলে এর চেয়ে আগে পৌঁছে যেত। আমার ভয় ছিল মাকে নিয়ে। বিয়ের পর থেকে একদিনের জন্য মায়ের সঙ্গে পরমার বনিবনা হয়নি। কারণটা আমার সম্পূর্ণই অজ্ঞাত। স্ত্রী চরিত্র নাকি দেবতারাই জানেন না, তাই আমার পক্ষে এই রহস্য আবিষ্কারও অসম্ভব ছিল। মায়ের এই হঠাৎ আগমন পরমা কিভাবে নেবে এবং তার সবচেয়ে অযোগ্য এবং সেই কারণে সবচেয়ে আদরের ছেলেকে তার কাছ থেকে নিয়ে এসে পরমা এখানে সংসার পাতার অপরাধ মাও যে কীভাবে নেবেন আমার জানা ছিল না তা। কিন্তু ঘরে ঢুকে যা দেখলাম তাতে নারী চরিত্র সম্বন্ধে জ্ঞান আমার যতটুকু বা আছে বলে জানতাম, সেটুকু অনস্তিত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় হলাম। দেখি মা রান্না করছেন, পরমা তার পাশে বসে তরকারি কাটছে। মিনি বাবার কোলে বসে গল্পে মশগুল। বাবা বলছেন, আমার কোলটা যে কতদিন ধরে মিনির জন্যে কাঁদছিল তা আমিই জানি। মিনি ছোট ছোট হাত নেড়ে বলল, আমার কোলও যে দাদু তোমার জন্যে কি কাঁদছিল কি বলবো। মা বললেন, ওরে আমার পাকুনি রে। সবাই হাসছেন, সবাই গল্প করছেন। পরমা খুশি হয়েছে সবচেয়ে বেশি। যে মায়ের সাংসারিক কর্তৃত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে এখানে পালিয়ে এসেছিল, সে মায়ের হাতে হাতাখন্তি তুলে দিয়ে এই মুহূর্তে সে যেন পরম নিশ্চিন্ত বোধ করছে। মাকে বললাম, কি রাঁধছো মা? মা বললেন, তুই কতদিন আমার হাতের খিচুড়ি খাস না, তা এসেই তোর জন্যে খিচুড়ি রাঁধতে বসেছি। বাবা ফোড়ন কাটলেন। বুঝলে পরমা, খিচুড়ি ভক্ত মা ছেলে একসঙ্গে হয়েছে, এবেলা খিচুড়ি ওবেলা খিচুড়ি। মা বললেন, জানিস খোকন, তুই কড়াইশুঁটি চপ খেতে ভালোবাসিস, তাই বড় খোকা টিনের কড়াইশুঁটি দিয়ে দিল আমার সঙ্গে। বড় বৌমা বলল, মা আপনি গিয়ে খোকনকে খিচুড়ি আর কড়াইশুঁটির চপ রেঁধে খাওয়াবেন। বলল, দুটো ছেলে মানুষ যে কী করছে সেখানে, কি খাচ্ছে কি রাঁধছে ভগবানই জানেন। বাবা বললেন, তোর আর পরমার জন্যে রাধু দুটো ফোল্ডিং ইজি চেয়ার দিয়েছে রে। তোরা দুজনে বসে গল্প করবি, খবরের কাগজ পড়বি। তুই যে চেয়ারটায় তোর ঘরে বসে খবরের কাগজ পড়তিস, রাধু সেই চেয়ারটা দেখে রোজ বলতো, খোকনের বিষ্ণুপুরে কোয়ার্টারে ইজি চেয়ারের অভাবে নিশ্চয়ই ওর খুব কষ্ট হচ্ছে। রাধু অর্থাৎ কাকা, যে আমার মতো অপদার্থ কেরানি ভাইপোটিকে নিয়েও এতখানি ভাবতে পারেন, তা আমার স্বপ্নের বাইরে ছিল। আমার চোখের পাতা ভারী হয়ে এলো। কত যে জিনিস এনেছেন বাবা মা। পরমা কই মাছ ভালোবাসে, তাই মেজ বৌদি হাঁড়ি করে কই মাছ পাঠিয়েছেন। বলেছেন বিষ্ণুপুরে নাকি কই মাছ পায় না ওরা। মেজ বৌদি হয় জানেন না, অথবা জানলেও মানতে চান না যে কই মাছ বাজারে উঠলেও তা কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। পরমা বলল, মা 3 দিন থাকলে কিন্তু হবে না, বর্দার গাড়ি পাঠিয়ে দিন কালই, ও চিঠি লিখে দেবে ড্রাইভারের সঙ্গে। আপনি আর বাবা আমাদের সঙ্গে 1 মাস থাকবেন কম করে। এসে যখন পড়েছেন না বলে কয়ে, তখন 1 মাসের আগে ছাড়ছি না, কোনো কথাই শুনছি না আমি। বলেই বাবার দিকে ফিরে বলল, কি বাবা? বাবা বললেন, এখন তো আমার কোনো মত নেই, তোমার সংসারে এসেছি, তুমি যা বলবে তাই শুনব। কত দিন কত বছর পরে সে রাতে যে কত আনন্দ করলাম তা কি বলবো। মিনিটা রাত 12টা অবধি জেগেই রইল। খাওয়া দাওয়ার পর মা ওকে নিয়ে প্রহ্লাদের গল্প বলে ঘুম পাড়ালেন। পরমা বাবা মা আর মিনিকে ওর ঘর ছেড়ে দিল জোর করে, কোনো কথা শুনল না। বড়দার অফিসের ড্রাইভারকে মিনির ঘরের খাটে আদর যত্ন করে বিছানা করে শোয়ালো। নিজে বোধহয় বহুদিন পর মিনি হওয়ার পর এই প্রথম আমার সঙ্গে শুলো বারান্দায়। সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিল একটু। উঠে দেখি মা চায়ের জল চাপিয়ে বাইরে নতুন ইজি চেয়ারে বাবার পাশে বসে আছেন। আমাকে দেখে চা করে দিলেন। বললেন, তোর সঙ্গে আরেক কাপ খায়। পরমাকে দেখলাম না, ভাবলাম সকাল সকাল চান করে নিতে গেছে বোধহয় বাথরুমে। চায়ের কাপ নিয়ে বাইরে এসে দেখি গাড়িটা নেই। বাবাকে শুদ্ধতে বাবা বললেন, পরমা নিয়ে গেছে।
বলল এক্ষুনি আসছি। আমি অবাক হয়ে বললাম, পরমা, এত সকালে ওর কি কাজ? মা বাবা দুজনে চিন্তান্বিত গলায় বললেন, তা তো আমরা জানি না। কেন, তুইও জানিস না কিছু? আমি উত্তেজনা না দেখিয়ে বললাম, এলেই জানা যাবে। মা বললেন, পরমাটা চেহারাটা যা খারাপ হয়ে গেছে তার বলার নয়। লোকজন নেই, সব একা করতে হয়, অভ্যেস নেই, পারে নাকি এতটুকু মেয়ে? তার উপর মিনিকে দেখা, সব একা হাতে। একটু পর পরমা ফিরল, এক চাঙাড়ি গরম জিলিপি সিঙ্গাড়া নিয়ে। বাবাকে বলল, বাবা খান, আপনি গরম জিলিপি ভালোবাসেন। তারপর একটা ছোট ঠোঙা বের করে বলল, মা, এটা আপনার, আপনি ভালোবাসেন। মা বললেন, কী রে ওটা? দেখুন, বলে পরমা হাসল। মায়ের সুন্দর মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। মা বললেন, বোঁদে। ভিতরে যাওয়ার সময় পরমা আমাকে ডাকল, বলল, চা খেয়ে একটু শুনে যেও। ভিতরে যেতে শোবার ঘরে দরজা বন্ধ করে পরমা আমার হাতে অনেকগুলো 100 টাকার নোট আর অনেকগুলো খুচরো নোট দিল। ফিসফিস করে বলল, 1250 টাকা আছে, তার মধ্যে 5 টাকা খরচ হয়েছে জিলিপিতে। আমার বিশ্বাস হচ্ছিল না, অত টাকা বহুদিন দেখিনি একসঙ্গে। খুব উত্তেজিত হয়ে পড়লাম আমি। বললাম, এত টাকা কোথায় পেলে তুমি এ সকালে? পরমা বলল, আমার একটা গয়না বেচে দিয়ে এলাম মধু শেখরার কাছে। আমি বিশ্বাস না করে বললাম, দোকান তো এখনো খোলেনি। দোকান নয়, বাড়িতে গেছিলাম। সে কি, কি সাংঘাতিক কাণ্ড! সাত সকালে গয়না বিক্রি করলে সংসারে অলক্ষ্মী আসে জানো তুমি? কি লক্ষ্মী আর কি অলক্ষ্মী আমাকে শেখাতে হবে না তোমায়। এখন সরো, তাড়াতাড়ি দরজা খুলি, নইলে বাবা মা কি মনে করবেন? বললাম, ছি ছি, কেন এমন করলে? তুমি জানো কত ছোট করলে আমাকে তোমার কাছে? পরমা তখন হাসছিল, বলল, বাবা মাকে 1 মাস রাখবই আমি। হয়তো তুমিও একদিন বড় অফিসার, বড় লোক হবে, কিন্তু বাবা মার জন্য কিছু করার সুযোগ আর নাও আসতে পারে। বাবা মার জন্যে যা করবে ভগবান তার 10 গুণ তোমাকে ফেরত দেবেন। হেসে ফেলে বললাম, তাহলে 10 গুণ ফেরত পাবার জন্য এই কাণ্ডটা করলে? কিন্তু হাসলাম যে কি করে জানি না। পরমা এবার পরিপূর্ণ হাসলে ওর গালে ভারী মিষ্টি টোল পড়ে একটা। বলল, আজ্ঞে না স্যার, তোমাকে হারাবার জন্যেই করলাম। তুমি কি ভেবেছ তুমিই জিতে যাবে? আমিও কি জিততে জানি না? কিন্তু মিনির ভবিষ্যৎ এইভাবে চললে ওর কি হবে? পরমা রেগে উঠল, বলল, সরো, দরজা খুলতে দাও। তারপর আমার দিকে মুখ ফিরিয়ে বলল, নিজের মা বাবার কারণে কারো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয় এ কথা আমি মানি না, বিশ্বাস করি না। আমি যা করেছি বেশ করেছি। আমার গয়না আমি যা খুশি করব। আমি তা বিক্রি করে দিয়ে দিই, ফেলে দিই, তোমার তাতে কি? বলেই দরজা খুলে রান্নাঘরে গেল। আমি বাইরে এসে বাবার পাশে বসলাম। মা ভিতরে গেলেন পরমাকে রান্না সাহায্য করতে। কৃষ্ণচূড়া গাছের শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে গেছে। আমার বাবার পাশে আমি। বাবাকে আজকাল বেশ বুড়ো দেখায়, চুলগুলো সব সাদা হয়ে গেছে, দাঁড়ালে কুঁজো লাগে, হাতের শিরাগুলো দেখা যায় গাছের শিকড়ের মতো। বাবার পাশে বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে প্রত্যেকটি দূরত্বের লাটাইয়ের নৈকট্যে সুতো গোটানো থাকে সবসময়, এবং শিকড়ের মধ্যেই থাকে গাছের প্রাণ, থাকে স্বর্ণলতার, অর্কিডেও। বাবা, মা, আমিও পরমা। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।